আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ইংলিশ গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমাদের সবারই জানা উচিত এবং জানতে হয়। তো কন্ডিশনাল সেন্টেন্স জিনিসটা কি? কন্ডিশনাল সেন্টেন্স দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে কোন শর্তযুক্ত বাক্য কন্ডিশন আছে এরকম কোন সেন্টেন্স। অ্যাবসলিউটলি রাইট। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ওই সমস্ত সেন্টেন্সগুলো যেগুলোর মধ্যে কোন একটা সেন্টেন্সগুলোর মধ্যে কোন একটা কন্ডিশন থাকে। তো কন্ডিশনাল সেন্টেন্স কি আমি খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, কোনো জটিল কোনো সংজ্ঞায় আমি যাব না। তো আমি সবচেয়ে সহজ একটা সংজ্ঞা লিখেছি, দেখেন, describes the result of a certain condition. Describes the result of a certain condition. কন্ডিশনাল সেন্টেন্স কি করে? একটা কন্ডিশনের রেজাল্ট কি হতে পারে সেটা বর্ণনা করে, সেটা নিয়ে আলোচনা করে, সেটা নিয়ে কথা বলে, সেটা নিয়ে তথ্য দেয়। এখন কন্ডিশন কি, রেজাল্ট কি, কন্ডিশন কোথায়, রেজাল্ট কোথায়, এই উত্তরটা পাবেন আপনি পরবর্তী পয়েন্টটাতে। Conditional sentences have two parts or clauses that give a condition in the dependent clause. ওই যে বলেছিলাম আপনাকে যে রেজাল্ট অফ সার্টেন কন্ডিশন, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সার্টেন কন্ডিশন আরটা হচ্ছে রেজাল্ট। তাহলে এখানে সার্টেন কন্ডিশনটা কোথায় থাকে? কন্ডিশনটা থাকে একটা ডিপেন্ডেন্ট ক্লজে, আর রেজাল্টটা কোথায় থাকে? and a result in the independent clause, এবং রেজাল্টটা থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন দেখেন এখানে একই রকমের কাছাকাছি কয়েকটা বাক্য আছে কিন্তু বাক্যগুলো একই না, এগুলোর মধ্যে পার্থক্য আছে। প্রথম বাক্যটা খেয়াল করেন, if he comes I go। পরেরটা খেয়াল করেন, if he comes I will go। এই প্রথম দুইটা নিয়ে একটু কথা বলি। এই if he comes দুটোই কিন্তু সেম কন্ডিশন, কিন্তু এক জায়গায় I go আর এক জায়গায় I will go। এই দুটার কারণ কি? একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। একটা জিরো কন্ডিশনাল আর একটা ফার্স্ট কন্ডিশনাল। আমি একটু পরে আলোচনা করার সময় এই জিনিসটা ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। if he came I would go, যদি সে আসতো আমি যেতাম, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। if he had come I would have gone, যদি সে এসে থাকতো আমি যেয়ে থাকতাম, অথবা যদি সে আসতো আমি যেতাম, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটা জিরো কন্ডিশনাল, প্রথমটা জিরো কন্ডিশনাল, পরেরটা ফার্স্ট কন্ডিশনাল, তারপরটা সেকেন্ড কন্ডিশনাল, লাস্টেরটা থার্ড কন্ডিশনাল। কিন্তু কেন এরকম হলো এটাই আজকে আলোচনার বিষয়। দেখেন কন্ডিশনাল সেন্টেন্সে প্রত্যেকটা বাক্যে আপনি একটা কমন একটা ওয়ার্ড দেখেছেন, ওই ওয়ার্ডটার নাম কি? ইফ দিয়ে একটা ক্লজ, তারপর কমা, তারপর একটা বাক্য। এই ইফ যুক্ত বাক্যটা হচ্ছে কন্ডিশন। ইফ যুক্ত অংশটাই হচ্ছে বাক্য না, দুঃখিত, ক্ষমা প্রার্থী। ইফ যুক্ত অংশটাই হচ্ছে মূলত আপনার কন্ডিশন। এখন আসুন আমরা একটু বিস্তারিত আলোচনায় ফিরে যাই। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স গুলো যার একটা অংশে থাকে কন্ডিশন আর একটা অংশে থাকে রেজাল্ট, একটা অংশে থাকে কন্ডিশন আর একটা অংশে থাকে রেজাল্ট। এবার আসুন আমরা কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার বলেছিলাম? 4 প্রকার। প্রথমত জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল মানে কি? দাঁড়ান, আমি আরেকটা মার্কার নেই, মার্কারটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আরেকটা মার্কার আমি নেই, আমার মার্কার আছে আমার মধ্যে, আরেকটা মার্কার নেই। একটু কোথায় গেল?
জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি? জিরো কন্ডিশনাল হচ্ছে আসলে ওগুলো কোনো কন্ডিশনের উপর নির্ভর করে না। ওই কাজগুলো করার জন্য কোনো কন্ডিশন লাগে না। ওই কাজগুলো করার জন্য কোনো কন্ডিশন লাগে না। কোনো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ অথবা জেনারেল কোনো একটা ট্রুথ যেটা সচরাচর হয়, এই ধরনের বাক্যগুলোর জন্য আমরা ব্যবহার করবো জিরো কন্ডিশনাল, অর্থাৎ যেখানে আসলে কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। তাহলে বলতে পারেন তারপরে কেন কন্ডিশনাল সেন্টেন্স বলে? ওই যে এই ভদ্রলোক এই জিনিসটা আছে, যেমন if ice is heated it melts। আপনি যদি আইসকে হিট করেন এটা অটোমেটিক গলে যাবে। এটা গলার জন্য কোনো কন্ডিশন দরকার নেই। এটা গলার জন্য কোনো কন্ডিশনের দরকার নেই। তার এখানে কোনো কন্ডিশনের প্রয়োজন নেই। এটা জেনারেলি হয়, জেনারেল ট্রুথ, দ্যাটস হোয়াই ইটস জিরো কন্ডিশনাল। আর একটা বাক্য আমি লিখেছিলাম মনে আছে, ইফ ইউ কাম, ইফ না সরি ইফ হি কামস, ইফ হি কামস I will, I go. If he comes, I go. এটা দ্বারা কি বোঝাচ্ছে যে সে যদি আসে তাহলে আমি যাই। মনে করো আপনার একটা বন্ধু আসলে আপনি যান, তার সাথে কোথাও যান, অর্থাৎ সে আসলে আপনি যান। এর বাইরে কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। এটা হ্যাবিচুয়াল ট্রুথ। এটা হ্যাবিচুয়াল ট্রুথ, কোনো এর বেশি কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। জিরো কন্ডিশনাল। If it rains, I stay at home। বৃষ্টি হলে আমি ঘরে থাকি। বৃষ্টি হলে আমি ঘরে থাকি, এটার জন্য কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। এটার জন্য কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না। আমি অটোমেটিক্যালি ঘরে থাকি, বৃষ্টি হলে আমি ঘরে থাকি। এটা জিরো কন্ডিশনাল। এটা জিরো কন্ডিশনাল। If you subscribe to my channel, I get happy। আপনি অথবা আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি খুশি হই, এমনিতেই খুশি হই। যে কোনো কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি খুশি হই। এর জন্য আলাদা কোনো কন্ডিশনের প্রয়োজন নেই, আমি অটোমেটিক খুশি হই। জেনারেল ট্রুথ। তো এগুলোতে কি কোথাও কি কোনো কন্ডিশনের প্রয়োজন নেই। দ্যাটস হোয়াই দিস সেন্টেন্সেস আর কল্ড জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল সেন্টেন্সেস। সরি, এবার ফার্স্ট কন্ডিশনাল। আমরা একটু ফার্স্ট কন্ডিশনাল দিয়ে ঘুরে আসি। ফার্স্ট কন্ডিশনাল জিনিসটা কি? ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ওই কন্ডিশনাল যার প্রথম অংশ, যার শর্তযুক্ত অংশটা আছে। শর্তযুক্ত অংশটা তো থাকবে। একটা কথা আবারও বলে রাখি, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে শর্তযুক্ত অংশ কন্ডিশন, আর হচ্ছে রেজাল্ট। শর্তযুক্ত যে অংশটা এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা শর্ত আর যেটা রেজাল্ট সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা একটু আগে জিরো কন্ডিশনের একটা সেন্টেন্স আমরা একটু দেখে আসি। যেমন ইফ আইস ইজ হিটেড ইট মেল্টস। এটা ইফ আইস ইজ হিটেড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? বিকজ দেয়ার ইজ এ কন্ডিশন এন্ড এখানে একটা রেজাল্টটা কোথায়? ইট মেল্টস। এখানে রেজাল্টটা কোথায়? ইট মেল্টস। এখানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ওই সমস্ত ক্লজ যেগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আমার ক্লজের উপর একটা আলাদা ক্লাস আছে, চাইলে দেখে নিতে পারেন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ওই ধরনের ক্লজ যেগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। এখানে ইট মেল্টস, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে, যার কারণে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু ইফ আইস ইজ হিটেড, যেটা আপনারা রাখুন তো, এটা অর্থ প্রকাশ করতে পারে না, যার কারণে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আসুন আমরা একটু ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে এরকম,
একটা কাজ এমন হলে আরেকটা কাজ এমন হবে, অর্থাৎ এটা এমন হলে ওইটা এমন হবে। অর্থাৎ যার ডিপেন্ডেন্ট যে ক্লজটা সেটা তো থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা এটা থাকবে ফিউচার ইনডিফিনিট। যেমন if he comes I will go। এতক্ষণ আপনাদের সন্দেহ ছিল যে কি রে, একটা গুণে দেখলো if he comes I go, এখন দেখি if he comes I will go। হয়তো অনেকে আমার ভুলও ধরে ফেলছেন, কিন্তু এটা কোনো ভুল নয়, এটা কোনো ভুল নয়। কেন? if he comes I go, এটা মানে বুঝাই, এটা মানে বুঝিয়েছিলাম এটাই যে সে আসলেই আমি যাই, সে আসলে আমি যাই, অর্থাৎ সে সচরাচর আসে, সচরাচর আসে। এটা একটা জেনারেল ট্রুথ কিংবা হ্যাবিচুয়াল ট্রুথ। কিন্তু এখানে দেখেন if he comes I will go, এখানে কিন্তু সে সচরাচর আসে এমন বোঝানো হচ্ছে না, এখানে কিন্তু সে সচরাচর আসে এমন বোঝানো হচ্ছে না, এমন বোঝানো হচ্ছে না, এমন বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে যদি সে আসে তাহলে আমি যাব, যদি সে আসে তাহলে আমি যাব। যার কারণে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর আই উইল গো, দেখেন এই আই উইল গো এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অবশ্যই পারে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আপনি আরেকটা বাক্য দেখি, if it rains I will take an umbrella, I will take an umbrella। যদি বৃষ্টি হয়, if it rains, যদি বৃষ্টি হয়, ডিপেন্ডেন্ট ক্লজ, কন্ডিশনটা এখানে। আর I will take an umbrella, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা এখানে, অর্থাৎ কন্ডিশন এখানে আর রেজাল্টটা এখানে। বৃষ্টি হলে রেজাল্ট কি হবে? আমি ছাতা নিব, এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। Last sentence, last sentence. Last sentence এভাবে হতে পারে, if I see him, আমি যদি তাকে দেখি, I will inform you। অর্থাৎ কন্ডিশন কি দরকার আপনাকে? কেউ যে বলছে যে ভাই ওরা দেখছো, আপনি বলতেছেন না দেখি নেই, তবে আমি যদি দেখি তোরে জানাবো, অথবা তোমাকে জানাবো, অথবা আপনাকে জানাবো। if I see him I will inform you। এখানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিসি ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সংক্ষেপে দেখলাম। অর্থাৎ এখানে আছে কন্ডিশন, এখানে আছে রেজাল্ট বা আউটকাম। এবার সেকেন্ড কন্ডিশনাল, এবার সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল জিনিসটা কি? যখন কোন একটা ইম্পসিবল কোন সিচুয়েশন নিয়ে কল্পনা করা হয়, ইম্পসিবল কোন একটা সিচুয়েশন নিয়ে কল্পনা করা হয় যেটা আসলে হয়নি, যেটা আসলে সম্ভব না, যেটা আসলে হয়নি, যেটা আসলে সম্ভব না। অর্থাৎ আনরিয়েল একটা সিচুয়েশন অথবা ইম্পসিবল একটা সিচুয়েশন, অর্থাৎ ওই ধরনের সিচুয়েশনগুলো নিয়ে সেকেন্ড কন্ডিশনালে বলা হয় যেগুলো আসলে ইমাজিনারি সিচুয়েশন, যেগুলো আসলে বাস্তবে হয়নি, বাস্তবে হয়নি। এই ধরনের সিচুয়েশন নিয়ে সেকেন্ড কন্ডিশনালে বলা হয়। যেমন if I am rich I would help you। বাইরে আমি যদি বড় লোক হইতাম আমি তোমাকে সাহায্য করতাম। if I am rich I would help you। এখানে দেখেন আমি কিন্তু বড় লোক না, তার কারণ যদি বড় লোক হতাম তাহলে কি আমি বলতাম আমি বড় লোক হলে তোমাকে সাহায্য করতাম? আমি বড় লোক না, বাস জাস্ট এটা ইমাজিনেশন, আমার একটা ইমাজিনেশন যে আমি ইমাজিন করছি আমি যদি বড় লোক হতাম তাহলে কি আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে সাহায্য করতাম। এটা আনরিয়েল সিচুয়েশন, একটা ইমাজিনারি সিচুয়েশন। এখানের মধ্যে প্রথম অংশটা দেখেন, প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিট।
পরের অংশ আছে একটা মডাল ভার্ব। প্রথম অংশ আছে কি সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট। এরপর বাকি অংশ আর কি। আর সেকেন্ড অংশ কি আছে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব, সাবজেক্ট ভার্ব প্লাস মডাল ভার্ব। মডাল ভার্ব কি উড, কুড, শুড, মাইট, উড, কুড, শুড, মাইট। এটা উড, কুড, শুড অর মাইট, এগুলোর মধ্যে যে কোনো একটা বলবেন। তারপরে বলছে যে কি V1 ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তো সেকেন্ড কন্ডিশনে প্রথম থাকবে পাস্ট ইনডিফিনিট, পর থাকবে মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। মডাল ভার্ব কোনগুলো শুড, কুড, উড, মাইট, শুড, কুড, উড, মাইট। আরেকটা সেন্টেন্স দেখেন if I found your book I would return it. এটা কি ইমাজিনারি সিচুয়েশন, আপনার বন্ধু বই হারিয়ে গেছে, আপনাকে বলছে বইটা পাইছো ভাই, আপনি বলছেন না রে বন্ধু আমি বইটা পাইনি, বইটা কিন্তু পান নাই, কিন্তু আপনি ইমাজিন করতেছেন যে কি বইটা যদি পাইতাম পরে ফেরত দিতাম, অথবা বইটা যদি পাইতাম ফেরত দিতাম। আপনি এখানে আই উড রিটার্ন ইট টু ইউ দিতে পারেন। অর্থাৎ ইফ আই ফাউন্ড ইউর বুক, এখানে দেখেন সাবজেক্ট পাস্ট ইনডিফিনিট, তারপর এখানে কি সাবজেক্ট প্লাস মডাল ভার্ব উড প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আরেকটা বাক্য দেখেন if I were you I would help the poor. দেখেন আমি যদি তুই হইতাম অথবা তুমি হইতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। এখন আমি কি তুমি হওয়া সম্ভব জীবনেও না, এখন একটা প্রশ্ন হতে পারে যে মেহেদি ভাই এখানেও আয়ার আনলেন এখানেও আয়ার আনলেন, বাট ওয়াই, কেন আনছেন? আমাদের কারণটা হচ্ছে আয়ের সাথে সবসময় ওয়াজ হয়, আয়ের সাথে সবসময় ওয়াজ হয়, কিন্তু যখন কোনো ইমাজিনারি কন্ডিশন কিংবা আনরিয়েল কন্ডিশন, ইম্পসিবল কন্ডিশন বুঝাবেন তখন আয়ের সাথে ওয়াজ না হয়ে ওয়ার হবে। আয়ের সাথে সবসময় ওয়াজ হয়, কিন্তু আয়ের সাথে তখন ওয়ার হবে যখন কোনো ইমাজিনারি, ইম্পসিবল কিংবা আনরিয়েল কন্ডিশন বুঝাবেন। আর একটা বাক্য দেখেন ইফ হি কেম আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যাইতাম। ওই প্রথমে যে চারটা বাক্য লিখছিলাম তার মধ্যে একটা। এবার আছেন লাস্ট কন্ডিশনাল, যেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। লাস্ট কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, যেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল জিনিসটা কি, অতীতে একটা কাজ যদি এভাবে হতো তাহলে এর ফলাফলটা ওভাবে হতো, অতীতে একটা কাজ যদি এভাবে হতো তার ফলাফলটা ওভাবে হতো। এটাও একটা ইম্পসিবল অথবা আনরিয়েল সিচুয়েশন, ইম্পসিবল অথবা আনরিয়েল সিচুয়েশন। কেমনে মেহেদি ভাই? দেখেন আমি কি বলছি, অতীতে যদি একটা কাজ এভাবে হতো তাহলে তার রেজাল্টটা ওভাবে হতো, মানে এরকম হলে ওরকম হতো, কিন্তু আসলে কিন্তু হয় নাই, আসলে কিন্তু হয় নাই। এখন হয়তো আপনি আফসোস করতেছেন, এখন হয়তো আপনি আফসোস করতেছেন। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো হবে থার্ড কন্ডিশনাল। যেমন ইফ যেমন if I had worked fast if I would not have missed the bus. আমি যদি জোরে হাঁটতাম তাহলে আমি বাসটা মিস করতাম না। এখানে দেখেন if প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল কোন টেন্স নির্দেশ করে, কোন টেন্স নির্দেশ করে? হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল। এই তো বুঝে গেছেন, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট।
পাস্ট পারফেক্ট। তো এটা প্রথম অংশে থাকবে পাস্ট পারফেক্ট, পরের অংশে থাকবে উড উড শুড কুড would should could might plus have would could should might plus have would could should might plus have তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল। এখন বলবেন এখানে একটা নট আসছে কারণ নেগেটিভ সেন্টেন্স সেজন্য, নেগেটিভ সেন্টেন্স সেজন্য। আর একটা সেন্টেন্স লিখি, if you had read attentively, you could have passed in the exam, you could have made a brilliant result in the exam, made a good result in the exam, যাইতে বলো সমস্যা নেই। এখানে দেখেন if plus subject had read সরি আমি if you had read বলে দিয়েছি, সরি ক্ষমা প্রার্থী, if you had read হবে if ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পরবর্তী কি আছে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস হ্যাঁ মডাল ভার্ব প্লাস হ্যাঁ প্লাস V3। আর বলতে পারেন যে মডাল, এখন বলতে পারেন যে মডাল ভার্ব, এখন বলতে পারেন যে মডাল ভার্ব প্লাস হ্যাভ মানে would could should have, এগুলো হচ্ছে মডাল ভার্ব। would could should have এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলোর সাথে কি বলবে have, যেমন would এই মডাল ভার্ব, তার সাথে কি বলছে মডাল ভার্ব প্লাস have এই have could have ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখেন আপনি বলতেছেন তুমি যদি ভালোভাবে পড়তা অথবা পড়ে থাকতা, সে কথা রে ভাই। if you had read attentively you could have passed in the exam, তুমি পরীক্ষা পাস করে থাকতে কিংবা পাস করতা। এখানে দেখেন তুমি ভালোভাবে পড়লে পরীক্ষা পাস করতা, এটা বোঝাচ্ছে কিন্তু অর্থাৎ তুমি ভালোভাবে পড়ো নাই, অর্থাৎ সিচুয়েশনটা অতীতে হয় নাই, যে সিচুয়েশনটা হয়নি ওটা আনরিয়েল সিচুয়েশন এবং ওইটা হওয়ার সম্ভাবনা নেই, ইম্পসিবল। ওইটা নিয়ে যখন বর্তমানে কথা বলি তাহলে সেটা হবে থার্ড কন্ডিশনাল। তো এটা ছিল কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা। আমি জানি প্রথমে যখন আমি 4টা বাক্য লিখেছিলাম ওইখানে অনেকে কনফিউশনে ছিলেন যে if you come I go, if he comes I go, if he comes I will go, এই দুটো বাক্যের মধ্যে একটু কনফিউশন হয়তো ছিল। আশা করি এখন এই কনফিউশনটা থাকবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।